শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে। এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছে, মানে ভারত তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই নেই। যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, তারা বাংলাদেশের এই আদালতের এই রায়, এই বিচার, এগুলি কোনো কিছু মানে না এবং তারা মানবেও না, কোনোদিনও মানবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ফলে ভারত ভারতের অবস্থানে থাকবে, ভারত আওয়ামী লীগকে নিয়ে খেলবে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটাই দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইনফ্লুয়েন্স অথবা একটা থট কিন্তু কাজ করছে যে বর্তমান বাংলাদেশ ভারতের জন্য নিরাপদ না। এখানে দরকার হচ্ছে শেখ হাসিনা সরকার অথবা তাদের মিত্র শক্তি অথবা তাদেরকে সমীহ করে এমন শক্তি দরকার যেন ভারত কোনোভাবেই উত্তেজিত অথবা কোনো রকম অ্যাক্টিভিটিস এখান থেকে অদূর ভবিষ্যতে না হয়। তো এই যে বিষয়গুলো, এখন ভারতের যে প্রতিক্রিয়া সেটা যদি আমরা একটু দেখি। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে একটা বক্তব্য দিয়েছেন। এখানে অনেকের নাম আসছে, অনেকের আবার নাম আসা নাই। বলা হচ্ছে যে এই রায়ের ফলে যে রায়টা হয়েছে, সরকার বলছে যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা এখন আবার আবেদন করবে, প্রসেসিং করবে, কয়েকটা উপায়ও তারা বের করছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি সহ বেশ কিছু বক্তব্য গণমাধ্যমে উঠে আসছে। এই সকল কিছুর পরে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন, অর্থাৎ 5ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত তাকে ভারত আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে, এমনকি সজীব ওয়াজেদ জয়ের লাস্ট একটা বক্তব্য শুনছেন যে রাষ্ট্রপ্রধানের মতন মূল্যায়ন করে, নিরাপত্তা দিয়ে, গুরুত্ব দিয়ে ভারত তাকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। পাশাপাশি এই রায়ের ফলে যেই সিদ্ধান্তটা আসতে যাচ্ছে, ভারত কখনোই আপনার শেখ হাসিনাকে ফেরত দেবে না। রায় হয়েছে সেটা রায়, এটাকে কার্যকরের কোন রকম সুযোগ নেই। একটা বিশেষ পরিস্থিতিতে কি বলছে, শেখ হাসিনার সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু যখন এই রায় আসলো বা সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেখান থেকে ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত। তো এখন প্রশ্ন উঠছে, দুই দেশের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, তো সেই চুক্তির এখন কি হবে? ভারতের শীর্ষস্থানীয় মানে কর্মীরা, যারা নেতারা আছেন বা প্রশাসন যারাই সামলায়, বিসিকে দেওয়া উত্তরে তারা বলছেন সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল, কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য একটু তাদের উপর চাপ পড়বে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত ডিসেম্বরে, আর এই ডিসেম্বর চলে আসছে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকারোক্তি দিলেও এরপরে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে একটা টু শব্দ করে নাই। তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারবারই বলছেন যে এই চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই যে হস্তান্তরের অনুরোধ, সেটা নাকচ করার অথবা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কাল ক্ষেপণ করার অজস্র সুযোগ আছে ভারতের হাতে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় আপনার সেই রাস্তাও নিতে পারে। অর্থাৎ বিবিসির যে সাক্ষাৎকারটাতে বক্তব্য আসছে, এখানে ফাঁকফোকর গুলো একটু সামনে আসছে যে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। এখন সারা পৃথিবী আমরা রাজনৈতিকভাবে একটা জিনিস তো এখানে এস্টাবলিশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে যে যখন সরকারে থাকে সে বিপরীত দলে যারা থাকে, বিরোধী দলে যারা থাকে, তাদেরকে রাজনীতি সহ মানে একদম সমূলে উৎপাটন করার একটা প্রবণতা তারা কিন্তু করে। আবার যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন তাদের জন্য বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা ঠিক একই কাজ করে। সো শেখ হাসিনার যে মামলাগুলো, শেখ হাসিনা মনে করছেন যেগুলো রাজনৈতিক মামলা, বাংলাদেশের অনেক জনগণ মনে করছেন এটা রাজনৈতিক মামলা, কিন্তু যখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছে না এটা সুস্পষ্ট মামলা, এটার বিরুদ্ধে তার ফাঁসি হতে পারে বা 1000 ফাঁসি দেওয়া লাগতে পারে, এরকম নানাবিধ শব্দ আছে। তবে ভারত মনে করছে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক মামলা।
রাজনৈতিক তবে কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না, সেই তারিখও বেশ লম্বা। আচ্ছা, এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হয়েছিল তার মধ্যে অনেকগুলো মামলা খুবই গুরুত্বপূর্ণ, আর আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হলেও এখানে যেহেতু শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সেক্ষেত্রে বা ভারতের একটা খুবই বলা হয় যে আপনার সোজা হিসাব যে যথেষ্ট মিত্র হিসাবে কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে ভারত তাকে রাখবে। ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে। তো এখন বুঝতে পারছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, আর এই রায়ের পরে শতভাগ ফেরত দিবেই না, আর ইউনূস সরকারের কাছে ভুলেও দিবে না। অদূর ভবিষ্যতে হয়তোবা এখানে ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে এবং বলেছে অবশ্য পালনীয় দায়িত্ব, ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। তার উত্তরে ভারত বলেছে, আমি স্কলে দেখছি, যে বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকার অঙ্গীকার ভারতের। বুঝতে পারলেন? বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকবে ভারত, এই অঙ্গীকার করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কোন অর্থ দেওয়ালো না, তার মানে ফেরত দেবে না। ফেরত যা হলো হাসিনার, কারা কি সাক্ষ্য দিলেন। তারপরে পরের শিরোনাম, পুলিশের গুলিতে উপড়ে এসেছিল চোখ, নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার। তারপরে শিরোনাম হচ্ছে, হাসিনাকে ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল, রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত। তারপরে হাসিনাকে নিয়ে রায়, দুর্গে পরিণত করা হলো ঢাকাকে দুর্গে পরিণত করা হয়েছে। মোতায়েন 15,000 পুলিশ, ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনাও। মানে অনেকগুলো একটার পর একটা মানে শিরোনাম। তারপরে আবার হাসিনার অডিও বার্তা নিয়ে লিখছে, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ নেবেন, পরোয়া করি না। রায়ের আগে অডিও বার্তা হাসিনার কি বললেন মৃত্যুদণ্ডের আর্জি নিয়ে। সজীব ওয়াজের জয়ের বক্তব্য হচ্ছে, মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে ওরা। রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র জয়, পরবর্তী পদক্ষেপ নিয়ে বার্তা। সবগুলো হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে যা যা দরকার। মনে করেন আজকে যদি আওয়ামী লীগের একটা পত্রিকা থাকতো, যে শিরোনামগুলো করা হতো, ঠিক আনন্দবাজার সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর থেকে বোঝা যায় যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা বাংলাদেশের এই আদালতের এই রায়, এই বিচার, এগুলি কোনো কিছু মানে না। মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আইন উপদেষ্টা যে সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার, সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইতালির রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে বিষয়টি অ্যাপ্রোচ করা যায় কিনা বিবেচনা করা হচ্ছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।